সাউথ এশিয়ান ক্লাসিকো, সাউথ এশিয়ান ডার্বি, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। জাতীয় স্টেডিয়াম ঢাকায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। হামজা চৌধুরীর এই বছরের শেষ ম্যাচ, বাংলাদেশের শেষ হোম ম্যাচ। বাংলাদেশ ফুটবলের সমর্থকেরা গলা ফাটাচ্ছেন শুরু থেকেই। এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের সেই আক্ষেপ মোচনটাই হবে হামজা চৌধুরীদের টার্গেট। আরো একবার সবাই মিলে খুঁজছেন হামজাকেই, আর হামজা খুঁজছেন একটা জয়। স্টেডিয়ামের পাশ দিয়ে গ্যালারির গোল ঘেঁষে যখন বাংলাদেশ দল প্রবেশ করছে, বাংলাদেশের সমর্থকের চোখে মুখে যে প্রত্যাশা, সেই স্বপ্ন পূরণের একটা চাপও বাংলাদেশের কাঁধে এসে চাপছে। এই স্টেডিয়ামের সব আশা ভরসা আর সারা দেশের ভরসা এই 11 জনের ওপরে। শুধুমাত্র 11 জন কেন বলছি, সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে যখন নামবেন সবটুকু নিয়ে নিতে চাইবেন। এখন পর্যন্ত এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ঘরের মাঠের আগের দুই ম্যাচে এই দর্শকরাই পাননি জয়ের স্বাদ। টিম ইন্ডিয়া অরেঞ্জ জার্সিতে, তারা এই ম্যাচটা মাঠে নামছে অরেঞ্জ আর্মি। বাংলাদেশের হোম জার্সি সাদা। গুরপ্রীত সিং সান্ধু, তিনি আজকে গোলবারটা সামলাবেন, এবং দু দলের দুই ক্যাপ্টেন সোহেল রানা সিনিয়র এবং ইন্ডিয়ান ক্যাপ্টেন সন্দেশ ঝিঙ্গা। আজকের ম্যাচ রেফারি জিওভানি লাচিয়া ফিলিপাইনের, এবং নানোলা ফিলিপাইনের তার দুই অ্যাসিস্ট্যান্ট, আরও একজন ওয়ার্কোদে। আর ম্যাচ শুরুর আগে কে কোন পাসটা নেবে সেটাই নির্ধারণ। গুরপ্রীত সিং সান্ধু বাংলাদেশের বিপক্ষে তিনি খেলেছেন, তিনি জানেন বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় চাপের। হামজা চৌধুরী ইন্ডিয়ার সঙ্গে তার অভিষেক হয়েছিল। ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপটা আমরা দেখে নিচ্ছি। গুরপ্রীত সিং সান্ধু গোলকিপিং পজিশনে, তিনি থাকছেন সন্দেশ ঝিঙ্গান, রাহুল ভেকে, আনোয়ার আলী, আকাশ মিশ্রা, ম্যাকার্টন, লুইস নিক্সন, সুরেশ সিং ওয়াংজাম, তার সাথে রয়েছেন চাংতে, রাহিম আলী এবং বিক্রম প্রতাপ সিং। নিখিল প্রভু, তিনিও মিডফিল্ডার দায়িত্ব সামলাবেন। বাংলাদেশের স্টার্টিং লাইন আপে গোলবারের নিচে আরও একবার আছেন মিতুল মার্মা। ডিফেন্স লাইনে জায়ান যেমন আছেন, অন্য পাশের ফুলব্যাক সাদউদ্দিন, সেন্টার ব্যাকে সেই ডুও তারিক কাজী আর তপু বর্মন। হামজা, সোহেল, মুরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব, সমিত সোম আছেন সবাই। ফরমেশনটা আমরা আন্দাজ করছি 4-3-3 অথবা 4-2-3-1, যেখানে সোহেল এবং হামজা দুজনকে দেখা যাচ্ছে ডাবল পিভটে। তার ঠিক সামনে নাম্বার 10 রোলে সমিত সোম। তাকেও আমরা দেখছিলাম। গুরপ্রীত সিং সান্ধু এর আগে বাংলাদেশের এগেইনস্টে দুটা গোল তিনি খেয়েছেন, এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছেন। এবং নাও লেটস গেট স্টার্টেড। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, সাউথ এশিয়ান ক্লাসিকো, এশিয়ান কাপ কোয়ালিফায়ার 2027 এর বাংলাদেশের পঞ্চম ম্যাচ। জামাল ভুঁইয়া ম্যাচের আগের দিন বলেছেন প্রচুর গালি হবে, প্রচুর হলুদ কার্ড হবে, প্রচুর ফাউল হবে। ম্যাচের শুরুটাতেই একটা থ্রোইন বাংলাদেশের, সেটা অবশ্য ইন্টেনশনালি সম্ভবত। আজকাল যেভাবে কিক অফটা দলগুলো করছে অনেকটা তেমন। সাদউদ্দিন ইন্ডিয়ার এগেইনস্টে 2019-এ সল্ট লেকে গোলটা করেছিলেন, যে গোলে ভর করে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল ইন্ডিয়াকে হারানোর, কিন্তু একেবারে শেষে আদিলের গোলে বাংলাদেশের স্বপ্নটা ভেঙেছিল সেবার। সেই ম্যাচের পরও আরো কয়েকবার বাংলাদেশ মুখোমুখি হয়েছে ইন্ডিয়ার, পার্টিকুলারলি আরো 3 বার। রেফারি বলছেন হাই ফুট, আর হামজা বলছেন কোথায়। হাভিয়ার কাবরেরা, একটা জয়ের চাপ তাকে নিতে হচ্ছে। দেখা যাক তিনি বা তার দল এই ম্যাচে ডেলিভার করতে পারে কিনা। সুরেশ সিং, অন্য পাশে খালিদ সামিল। এক যুগ পর কোন ইন্ডিয়ানের হাতেই গেছে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের দায়িত্ব, এবং আইএসএল এরও প্রথম ইন্ডিয়ান কোচ ছিলেন তিনি। সুরেশ সিং ওয়াংজাম, তিনি নিয়েছেন, পেনাল্টির ভেতরে পড়েছে সন্দেশ ঝিঙ্গানের ফার্স্ট হেডার। তার আগেই রেফারির বাঁশিটাও বেজে গেছে পেনাল্টির ভেতর, তবে তার আগে একটা ডিফ্লেকশন, বলটা ঠিকঠাক ভাবে পেনাল্টি যায়নি। এরপর শুটিং অ্যাটেম্পটাও হলো, তবে গুরপ্রীত সিং সান্ধু ছিলেন সেখানে।
ইজিলি টেকেন, রাকিব নিয়েছিলেন সেই শটটা। নিক্সন সেই জায়গায় সলিড ভাবেই তারিক কাজী, তিনি নিক্সনের বাধা টপকেছেন, যদিও রাহিম আলীর এগেইনস্ট একটা ফাউল প্লে করা হবেই। দারুণ তারিক কাজী ওই আত্মবিশ্বাসটুকু পেয়েছিলেন, নিজেই এগিয়ে যাচ্ছিলেন, তাকে করা হয়েছে ফাউল এবং ব্যথাটা তিনি পেয়েছেন শোল্ডারে। যেভাবে পড়েছেন বেকায়দা, এবং তারিক কাজীর ওই চোটটা নতুন নয়। বিক্রম প্রতাপ থ্রোয়িং অবশ্য তিনি পেয়ে গেছেন, যখন দেখছিলেন জায়গা পাচ্ছেন না ক্রস ইন করার, তখন এই কাজে লাগিয়ে একটা থ্রোয়িং ইন্ডিয়ার সেটা এনে দিয়েছেন। গুড স্টার্ট ফ্রম ইন্ডিয়া। রাহুল ভাইকে তারিক লাফিয়ে উঠেছিলেন, মোরসালিন ক্লিয়ার করছেন এবং সেখানে আছেন রাকিব, অন্য পাশে মোরসালিন ঢাকায় দৌড়ে যাচ্ছেন, রাকিব দৌড়াচ্ছেন, পাসটা কি পাওয়া যাবে? শেখ মোরসালিনের করে বাংলাদেশ লিডে, ইন্ডিয়ার এগেইনস্টে স্বপ্নের শুরু লাল সবুজের। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিন, তিনি গোলটা করলেন, রাকিবকে বলটা ছাড়লেন, রাকিব তার মার্কারদের ছিটকে ফেললেন এবং এরপর যে বলটা বাড়িয়ে দিলেন সেখান থেকেই গ্যালারিতে উঠেছে এই আলোড়ন, কারণ নামটা শেখ মোরসালিন তার গোলে। ক্লাসিক কাউন্টার অ্যাটাক এবং সেই দুজন মিলেই কম্বাইন করলেন রাকিব এবং মোরসালিন। রাকিবের গতিতে ইন্ডিয়া কেঁপে উঠল, কেউ পারলেন না, চমৎকার একটা পাস এবং শেখ মোরসালিন তিনি রিপোজিশন করলেন। গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু দ্বিধায় ছিলেন যে তিনি যাবেন কি যাবেন না, ঠিক পেছনে ছিলেন নিক্সনকে বোকা বানিয়ে শেখ মোরসালিন গিয়ে সবার আগে বলটায় টাচ করলেন এবং দলে ফিরে স্কোর শিটেও নাম তুললেন মোরসালিন। তার ক্যারিয়ারের সপ্তম গোল হয়ে গেছে। কীর্তনখোলা এক্সপ্রেসের গতির ঝড় দেখেছে এই ন্যাশনাল স্টেডিয়াম, এরপর দেখেছে মোরসালিনের একটা ক্লিনিক্যাল ফিনিশিং। নাম্বার 7 ইজ রোয়ারিং, এবং বাংলাদেশ যেটা ভুলিয়ে দিতে চাইবে, সল্টলেকেও বাংলাদেশের লিড ছিল, তবে এবার কিন্তু বাংলাদেশের কাছেই আরও একবার রাকিব, এবার অবশ্য তিনি রাইট ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করছেন, আকাশ মিশ্রাকে ছিটকে ফেললেন এবং আরও একটা সাপ্লাই। সেখানে শেখ মোরসালিনের সঙ্গে ফয়সাল আহমেদ ফাহিমও ব্যাক পোস্ট দিয়ে ঢুকছিলেন। রাকিব সেখানে আরেকটু ভালো একটা ক্রস করতে পারলে হয়তো দুজনের একজনকে পেয়ে যেতে পারতেন, তবে রাকিবের এগেইনস্টে ইন্ডিয়া ঢুকছে। দেখুন, আপনার মনে থাকবে শিলংয়ে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচেও কিন্তু রাকিব সন্দেশ সিংগানকে নাকানি চুবানি খাইয়েছিল, যদিও সেই ম্যাচটা হয়েছিল ড্র, ইজি কিছু গোল মিস করেছিল বাংলাদেশ। সাউথ এশিয়ার যে কজন ফুটবলার নাম ডাক কেড়েছেন তাদের ভেতরে রাকিব একজন। হামজারা আসার আগ পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে বড় অস্ত্র, এখনো হয়তো কে জানে হামজাদের কাজ করছেন। রিফাত, দেখুন লাস্ট বছরও যখন বাংলাদেশ ম্যাচগুলো খেলছিল তখন বাংলাদেশের গোল করবে কে, বাংলাদেশের গোল টোটাল কয়টা সারা বছরে, এসব নিয়ে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারতাম বাংলাদেশ গোল করতে পারছে না। আপনি এই বছরটা খেয়াল করুন, এই বছর বাংলাদেশ যতগুলো ম্যাচ খেলেছে সব মিলিয়ে এটা হচ্ছে বাংলাদেশের 8ম ম্যাচ, 11টা গোল বাংলাদেশ করেছে, অদ্ভুত সুন্দর। এবং গতবারের থেকে এই বছরে যদি আপনি অপোনেন্টও হিসেব করেন, আপনি ইন্ডিয়ার সাথে 2টা ম্যাচ খেললেন, হংকংয়ের সাথে 2টা, সিঙ্গাপুরের সাথে 1টা, স্ট্রং কম্পিটিটরের এগেইনস্টেও কিন্তু বাংলাদেশ গোল আদায় করছে। চাংতে ঢুকে পড়েছেন, শেষ মুহূর্তে ব্লক সাদুদ্দিনের। চাংতের কাছে এখনো আছে, রাকিবও সেখানে ছিলেন, তবে ঘুরে ফিরে বল চাংতের কাছে। চাংতের ক্রস, হামজা চৌধুরী সেন্টার ব্যাক, কোথায় তিনি নেই, গোলও করেন, সেন্টার ব্যাকের পজিশনও সামলান যখন যেখানে দরকার, এবং হাভিয়ার কাবরেরা তাকে সেই লাইসেন্সটাই দিয়ে দিয়েছেন, তুমি ম্যাচের তাল অনুযায়ী, ম্যাচের গতি অনুযায়ী যেখানে যখন যেখানে যেতে চাও সেখানেই তুমি যাবে। এবং এই মুহূর্তে বাংলাদেশ উইদাউট দ্য বল 4-1-4-1, অনেকটা এরকম ফরমেশন, যেখানে হামজা চৌধুরী একেবারে মাঝে
4 ডিফেন্ডারের ঠিক সামনে, তবে সেটা কখনো কখনো নিচে নেমে 5 জনও তৈরি হচ্ছে। বিক্রম প্রতাপ, জায়ানকে টপকে যাওয়ার চেষ্টা, ফাহিম, গুড ডিফেন্ডিং ওয়ার্ক। তবে দিন শেষে রায়টা গেছে বাংলাদেশের বিপক্ষেই। কর্নার কিক পেয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য প্রথম কর্নার কিক। চাংতে নিয়ার পোস্টে টার্গেট, ক্লিয়ার হয়নি এখনো। তবে বাংলাদেশের সমর্থকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এরপর। আর সমর্থক বলছেন ধীরে বছর ধীরে। সামনে বাড়ানো হয়েছে আরো একবার। রাকিব, তার যে সাপ্লাই সেটা সরাসরি পোস্টের পেছনে। খুব ভালো নয় রাকিব, কিছুক্ষণ আগে একটা অ্যাসিস্ট করেছেন, তারপর এই জায়গায় হামজা চৌধুরী ঢুকেছিলেন। গোলের শুরুটা হয়েছিল ওই মোরসালিনকে ধরেই। মোরসালিন ওই পাসটা দিয়ে ওই গতিতে এগিয়ে গেলেন এবং তারপর করলেন ওই গোলটা। ক্লাসিক কাউন্টার অ্যাটাকিং গোল বলতে যা বোঝায়। সোহেল রানা সিনিয়র, তাই কাজী। দেখুন দুই সেন্টার ব্যাকের মাঝখানে পজিশনটা হামজা এবং শেখ মুরসালিন, যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে ফলস নাইনের পজিশনটা আসলে তিনিই নিয়েছেন। রাকিব আজ ডান দিকটাতেই আছেন। এবং রাকিব তার ন্যাচারাল পজিশন, আপনি যখন রাকিবকে রাখবেন তখন তার কাছ থেকে অনেকগুলো মুভ আপনি দেখতে পারবেন, অ্যাটাকিং প্রেজেন্স দেখতে পারবেন। যেমন এখন হামজা চৌধুরী, তিনি তার কাজটা করলেন। বাংলাদেশ সেখান থেকেই বিল্ড আপে সৌমিত সোম, রাকিব, সাদুদ্দিন আছেন সাপোর্টে। ভালো পাস, রাকিব, রাকিবের ক্রস, তবে আরো একবার সেটা গোলকিপারের কাছে। দেখুন বাংলাদেশি গোলটা করার পর বাংলাদেশের অ্যাটাকিং অ্যাপ্রোচ কিন্তু বেড়েছে, যদিও অন্য প্রান্ত থেকে। বিক্রম প্রতাপ, আপনি খেয়াল করেন রাকিবের সেই ক্রসের সময় হামজা ছিলেন পেনাল্টি এরিয়ার ভেতর। এই যে এখন বিক্রম প্রতাপকে থামালেন, সেটা হচ্ছে কি হামজা উঠছেন নামছেন যখন যেখানে দরকার। সুরেশ, নিখিল, লব বল, টার্গেট যা ছিল সেটা পূরণ হবে না। দৌড়ে যাচ্ছিলেন বিক্রম প্রতাপ। খালিদ জামিল বাংলাদেশের এগেইনস্টে খেলেছেন তিনিও, ইউরোপে ক্লাব ফুটবলে খেলেছেন তিনি। সায়ান, পাঁচটা মোরসালিনের জন্য, মোরসালিনের সামনে অনেক স্পেস। শেষ মুহূর্তে আনোয়ার আলীর ওই গুরুত্বপূর্ণ টাচ বল পাইয়ে দিয়েছে ইন্ডিয়াকে, যদিও কিন্তু সেই চারটা ম্যাচের রেজাল্টই আসলে ডিফারেন্ট হয়ে গিয়েছিল এবং সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মিস্টেক, ইন্ডিভিজুয়াল এররসের কারণে। মিতুল মার্মা কিছুটা চাপে ছিলেন, হাই প্রেস করার চেষ্টায় ছিলেন। রাহিম, যে কাজটা তিনি আগেও করেছেন এবং তাতে সুফলও পেয়েছেন, তাকে চাপে ফেলেও দিয়েছেন। মিতুল মার্মা, ফাঁকা জাল, এবং হামজা চৌধুরী শেষ মুহূর্তে বাঁচালেন মিতুল মার্মাকে। এবং আমাদের একজন হামজা চৌধুরী আছেন যিনি গোল করেন, গোল আটকান। তবে এই জায়গাতে বাংলাদেশের সতর্ক হওয়া প্রয়োজন। নিচ থেকে খেলা বিল্ড আপ করার যদি সুযোগ না থাকে তাহলে প্রয়োজনটা কি? একেবারে নিশ্চিত গোল আটকে দিয়েছেন হামজা চৌধুরী। মিতুল মার্মা একটু আগে চাপে পড়েছিলেন, দ্বিতীয়বার আবারও সেই চাপ ডেকে আনলেন, এবং তারপর হামজা চৌধুরী ছিলেন বলে ভাগ্যিস হামজা ছিলেন। চাংতে তার সেই অ্যাটেম্পটা ছিল, তাকে বলা হয় মিজো ফ্ল্যাশ। সেই লাললিনজওয়ালা চাংতে, তিনি গেছেন সেই কর্নার কিকটা নেওয়ার জন্য। সিগন্যাল ইজ অন, চাংতের কর্নার। আরো একবার হামজা চৌধুরী ছিলেন, তিনি ব্লক করে রেখেছিলেন, টাচ এসেছে অপোনেন্টের, গোল কিক। কিন্তু ভাই এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিতুলকে যেভাবে প্রেস করা হলো এবং সেটা একেবারে টার্গেটেড প্রেস, একই সঙ্গে পরিকল্পনা মাফিক। যেখানে মিতুলের উইক পয়েন্ট সেখানে তাকে ফোর্স করা হলো ওই পায়ে খেলার জন্য। এই জায়গায় মিতুলের সতর্ক হওয়ার তো সময় বোধহয় এসে গেছে। তপু, শোল্ডার চ্যালেঞ্জ, বাংলাদেশের পক্ষে জয় না।
শুরু হয়ে গেছে ডার্বির ঝাঁজ। এবার হবে বোধহয় মাঠে কিছুটা হাতাহাতি, যে কথা বলেছেন, এবং এখানে ক্লিয়ারলি রেফারির চোখ যদি সেই ঘটনা এড়িয়ে না গিয়ে থাকে, নাম্বার 6 নিখিল নিখিল প্রভু। গিয়ে মাথায় আঘাত করেছেন মোরসালিনের, এবং এটা দিস শুড বি আ রেড কার্ড, ইউ ক্যান নট ডু দ্যাট। এক্স্যাক্টলি, এবং রেফারি তখন একেবারে সামনেই ছিলেন। এই ম্যাচের উত্তাপ। আপনি আপনার হাত উঁচু করতে পারেন না, আরেকজনকে আঘাত দিতেও পারেন না। আমি জানি না রেফারির সেটা চোখে পড়েছে কিনা, রেফারি একেবারেই জায়গা মতো ছিলেন। আমরা রিপ্লেটা আরও একবার দেখতে চাই, তাহলে বোধহয় আরও ভালো করে পুরো ঘটনাটা বিশ্লেষণ করা সম্ভব হবে। এই জায়গাতে শুরু হয়েছিল শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ, তপু এবং বিক্রম। বাংলাদেশের থ্রো ইন, যেটা তপু নিতে চাইলেন, সেখানে গিয়ে বিক্রমের একটু আঘাত লাগলো, এবং তারপরে ঝামেলার শুরু। তিনজন মিলে এলেন তপুকে আটকাতে, তপু হেসেই উড়িয়ে দিলেন। মোরসালিন গেলেন, ও, সেখানে পেছন থেকে ধাক্কা, এই যে এক্স্যাক্টলি গলা ধরার একটা চেষ্টা ছিল, গলাটা ধরেই ফেলেছিলেন তিনি প্রায়। নিখিলের এগেইনস্ট রেফারির ডিসিশনটা কি হয়? ইয়েলো কার্ড। রেফারির সাথে কথা বলে নিচ্ছেন। আমার মনে হচ্ছে দুজনকে তিনি সতর্ক করে দেবেন। তপুর দায় কি এখানে? একটা ইয়েলো কার্ড দেখানো হলো এবং নিখিল প্রভুকেও একটা ইয়েলো কার্ড। রেফারির এই ডিসিশন সম্পর্কে কি বলবেন জুলফিকার মাহমুদ? রেফারি অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে আসলে মানে আলোচনা করে এই সিদ্ধান্তটা নিয়েছে। যদিও এখানে আমার ভিআর এর কোনো সিস্টেম নেই, যদি থাকতো তাহলে হয়তো কিন্তু এটা চেক করার একটা সুযোগ থাকতো। শিপের মতো করে তুলে দিয়েছেন। সেকেন্ড বলটা হামজা পেয়েছেন, হামজা শুটটাও করেছেন। ও, গুরপ্রীত সিং সান্ধু তিনি কেঁপে গিয়েছিলেন। আর হামজা জানেন তিনি কাঁপিয়ে দিয়েছিলেন। হামজার ওই হাসিটাই সব বলে দিচ্ছে। এতখানি আত্মবিশ্বাসী তিনি যে বা পায়ে ও বলিতে গোল দেখছেন। হামজা চৌধুরী ভাসতে ভাসতে বলটা গেছে বায়ে বেঁকে, কপালটা একটু ভালো থাকলে টপ কর্নারে যেত সেটা। আকাশ, আনোয়ার আলী, নিখিল, আনোয়ার, সাদুদ্দিন ওই জায়গায় চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন। শেষ দিকটা আসলে আসলে সবার মনেই সেই ভয়টা জাগে। আকাশ মিশ্রা আরো একবার, হামজা চৌধুরী ছিলেন সেখানে। হামজা হাল ছাড়ার পাত্র নন তিনি, এবং সেখানে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন হামজা সমীর দুজনেই। ইন্ডিয়ান সমর্থকেরা হয়তো ভাবছেন এক ঢিলে দুই পাখি। ফ্রি কিক বাংলাদেশের ফেভারে। 2 মিনিটের অ্যাডেড টাইম সেটাও শেষ, তবে সেই অ্যাডেড টাইমেও যেহেতু মাঝখানে খেলা থেমেছে, তাই রেফারি গেম অনটা দিয়ে রেখেছেন আনোয়ার আলী। তবে আনোয়ার যখন বলটা ক্লিয়ার করলেন, সেটা বাইরেই চলে গিয়েছে। সুতরাং বাংলাদেশ একটা থ্রোয়িং পাচ্ছে। ফার্স্ট হাফের হয়তোবা লাস্ট অ্যাকশন হতে যাচ্ছে এটি। সাদুদ্দিন তিনি নেবেন সেই থ্রোয়িংটা। গ্যালারির দর্শকদের সাপোর্টটা সাথ চাচ্ছেন। সাদ, হামজা নিজের জায়গা করে নিয়েছেন, তাও চটলার মাঝখানে সাদের সাপ্লাই। গুরপ্রীত সিং সান্ধু 6 ফিট 5 ইঞ্চ হাইট তার, তিনি কোনো ভুল করেননি। এবার ফার্স্ট হাফ শেষ, 1-0 গোলে এগিয়ে বাংলাদেশ। ইন্ডিয়ার এগেইনস্টে সবশেষ লিডে থেকে বাংলাদেশ ফার্স্ট হাফে গিয়েছিল 2019-এ সল্ট লেকে। 6 বছর পর জাতীয় স্টেডিয়ামে এগিয়ে বাংলাদেশ। তবে আরও এক অর্ধ বাকি। রাকিব এবং মোরসালিন এই দুজন মিলে এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। মাঝে তারিক কাজীকে ইনজুরির কারণে বাংলাদেশকে হারাতে হয়েছে, এবং হামজা বলছেন চলো চলো wrap up চলো। করো। তপু বর্মন তবুও তার অভিযোগগুলো জানিয়ে যাচ্ছেন। রেফারি সেখানে তার সেই অ্যাকশনটাই দেখালেন।
এফসি এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ, হাফ টাইম স্কোর লাইন বাংলাদেশ 1 ইন্ডিয়া 0। শেখ মোরসালিন তিনি সেই গোলটা করেছিলেন। বাংলাদেশ 45 মিনিট পার করেছে, দেখা যাক বাকি 45 মিনিট শেষে ম্যাচের রেজাল্টটা কি। আপনি দেখছেন এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। ফার্স্ট হাফ শেষে বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে। শেখ মোরসালিন ম্যাচের 11 মিনিটে করেছেন গোলটা। আ গেম অফ টু হাফস। হাভিয়ার কাবরেরা এসে বসেছেন, দুই দলের ফুটবলাররাও মাঠে প্রবেশ করছে। পরের 45 মিনিট কি রেখেছে জমা, কি নাটক তাতে জমা আছে। গল্পটা যেমনই হোক না কেন, বাংলাদেশ ম্যাচটা শেষ করতে চাইবে। হামজা চৌধুরীকে হাসিয়ে হামজা চৌধুরী চাইবেন একটা জয় উপহার দিতে। আর ইন্ডিয়া জানে তারা বাংলাদেশে এসে খুব একটা সুবিধা করতে পারেনি ফার্স্ট হাফে। এই সেকেন্ড হাফে তারা আরও বেশি তেড়ে ফুঁড়ে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইবে। ফিলিপাইনের রেফারি কার্ড তিনি দেখিয়েছেন ফার্স্ট হাফে, দু দলকে দুটা। আরও একবার সেই কিক অফ যেটা ইন্ডিয়া করেছে বাংলাদেশও তাই অনুকরণ করলো। তাতে সুবিধা হচ্ছে খেলাটা ওপাশ থেকে শুরু করা যায়, একেবারে প্রথমেই প্রতিপক্ষকে ভড়কে দেওয়া যায়। আকাশ মিশ্রা, মিতুল, মহেশ সিং নাওরাম তিনি নেমেছেন। লেফট ফুটেড ফুটবলার, উইং প্লাস রাইট প্লে মেকিং পজিশনেও যাকে দেখা যায় ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন। বাংলাদেশের ফুটবলারদের সম্পর্কে তার ভালো ধারণা আছে। তার কোচের নাম অস্কার ব্রুজন, যিনি বাংলাদেশ জাতীয় দলকেও খণ্ডকালীন সময়ে কোচিং করিয়েছিলেন। এই ম্যাচ খেলতে আসার আগে খুব ভালো মতো নিশ্চয়ই কোচের কাছ থেকে পড়াশোনা করেই এসছেন। এবং এই মহেশ সিং গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসকেও ভুগিয়েছিলেন। মহেশ সিংকে আলাদা করে আটকাতে চাইবে বাংলাদেশ। স্পিড এবং ক্রসিং ম্যাচের সেকেন্ড ফেজে আমরা, তবে এর ভেতরে অনেকগুলো ফেজ যাবে যেগুলো বাংলাদেশ কন্ট্রোল করতে চাইবে। সাদুদ্দিন বাড়িয়েছেন রাকিবের জন্য, রাকিব সেখানে টাচটা পেয়েছেন এবং কর্নার কিকটাও আদায় করে নিয়েছেন। ব্রিলিয়ান্ট ব্যাক আকাশ, সেখান থেকে মহেশ, হাতে বল লেগেছে রাকিবের, রেফারির চোখ এড়ায়নি সে ঘটনা। রেফারির পকেট থেকেও বেরোচ্ছে কার্ড, সেটা রাকিবের জন্য। আর ফ্রি কিক ইন্ডিয়ার। বাংলাদেশের সেকেন্ড ইয়েলো কার্ড, ইন্টেনশনালি এটাকে বলতেই হবে। ল্যান্ডমার্ক করেছে সুরেশ, টার্গেট সেখানে, এবং বাংলাদেশ বেঁচে গেছে, অল্পের জন্য বেঁচে গেছে। সুরেশের ডেলিভারিটা ছিল চমৎকার, শেষ প্রান্তে মাথাটা ছুঁয়েছিলেন কে। আমাদের মনেই হচ্ছিল বিপদ হয়তো একটা হয়ে গেছে। হেডারটা ছিল রাহুল বেকের, রহিম আলী সেখানে টাচটা তিনি করতে পারলেন না। গোলের জন্য দরকার ছিল ওই পজিশনে একটা টাচ। হামজা একবার ভেবেছিলেন বলে টাচ করবেন কিনা, পরে যখন দেখলেন বলটা বাইরে দিয়ে যাবে তখন আর সেদিকে তিনি পা বাড়াননি। ডান দিক থেকে বিক্রম প্রতাপ ক্রস করেছেন এবং তারপর যে শট, ডিফ্লেক্টেড হয়ে বাইরে। ডিফ্লেকশনটা ইন্ডিয়ান করে বেরিয়েছিল, গোল কিক বাংলাদেশের। তবে সেকেন্ড হাফে প্রাণবন্ত শুরু ইন্ডিয়ার। যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড হাফের প্রথম 15 মিনিটস ভেরি ইম্পর্টেন্ট। এই সময় অ্যাকচুয়ালি মানে কেয়ারফুল থাকতে হবে যে কোনোভাবেই যাতে আমরা অ্যারাউন্ড দ্য পেনাল্টি বক্স কোনো রকম সেট পিস অপোনেন্টকে না দিই। যেহেতু একটা দিয়েছিল রাকিব, এটা কিন্তু ডেঞ্জারও হয়েছিল এবং আমাদেরকে এই দিকটাতে একটু বেশি মনোযোগী হওয়া আমি মনে করি যে খুব। সমিত মাঝখানে পড়ে গিয়েছিলেন, ট্রাই করছেন এবং শেষ পর্যন্ত বলটা বাংলাদেশের কাছে রাখলেন সমিত সোম।
লেফট ফ্ল্যাঙ্কে বলের সাপ্লাই, ফাউল হয়েছে, যদিও রেফারি থ্রোয়িং এর ডিসিশনটাই জানিয়েছেন। দারুণ করেছেন সেখানে নিক্সন, ফাহিমকে আটকে দিয়েছেন। সেখান থেকে মহেশ সিং হয়ে রাইট ফ্ল্যাঙ্কে বিক্রম প্রতাপ এখনো তার কন্ট্রোলে, তবে যা করতে চেয়েছেন সেটা প্রিলিমিনারি হয়নি, যদিও বল পজিশন ইন্ডিয়ার কাছে ছিল, রেফারি অ্যাডভান্টেজ প্লেটাও দিয়েছিলেন। সেকেন্ড হাফে ভালো শুরু করেছে ইন্ডিয়া এবং তাদের এই ভালো শুরুটা কন্টেইন করার চেষ্টা করছে বাংলাদেশ, তবে অন্য পাশে জবাবটা দেওয়া বোধহয় প্রয়োজন লাল সবুজের। সিং আরো একবার সামনে এগিয়ে এসছেন, সেকেন্ড বলটা কে জিতবেন, বলটা ড্রপ খেয়েছে, হেরে হেরেই ঘুরছে বল। সোহেল, সন্দেশ, এরপর হামজা, চান্তে, সন্দেশ, নিক্সন মিডফিল্ডারের মাঝখান থেকে বল বাড়িয়ে দিয়েছেন, এরপর পেনাল্টির ভেতর একটা সাপ্লাই, টপু বর্মন সেটাকে ক্লিয়ার করলেন, এবং হামজা দেখুন তখনও বলে দিচ্ছিলেন কোন জায়গায় কার নামতে হবে যখন বল বাংলাদেশের কাছে থাকবে না, যখন ইন্ডিয়া বল নিয়ে মুভ করবে সেই মোমেন্টটায়। ভালো অ্যাটেম্পট, ভালো ক্রস, বিক্রমের নিচু ছিল এবং বাংলাদেশ এই মুহূর্তে কিছুটা চাপে। মহেশ কর্নারটা তিনি নিচ্ছেন না, যাচ্ছেন সেখানে চান্তে, দুজনই বাঁ পায়ের শর্ট নেওয়া হয়েছে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল সুরেশের। বাংলাদেশ দেখে শুনে পুরো সিচুয়েশনটা কন্ট্রোলে রেখেছে। রাকিব বুদ্ধিটা খাটিয়েছেন, যখন ওই পজিশনটায় বল চলে এসেছিল রাকিব জাস্ট বলটাকে বাইরে প্লেস করবেন এবং সেই জায়গাটায় তিনি একটা টাচ, অপোনেন্টকে একটা টাচ দিতে বাধ্য করলেন। বাংলাদেশের থ্রোয়িং, যেটা বলছিলাম সেকেন্ড হাফের শুরু থেকে, এই যে ধরুন এই 13 মিনিট 15 মিনিট বাংলাদেশ কিন্তু কিছুটা চাপে রয়েছে। জায়ান, এবং আজকের এই ম্যাচে জায়ান কিন্তু খুব বেশি যে আপনার ওভারল্যাপ করছেন এমনটাও নয়, সেই সুযোগটা সঙ্গত কারণে তিনি কম পাচ্ছেন। তো বাংলাদেশের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে কিছু একটা ক্রিয়েট করা। ক্রিয়েশনের দিক থেকেও সেকেন্ড হাফে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। সমেত, নাছোড়বান্দা, মোসালিন ভেবেছিলেন ছুটে যাবেন, কিন্তু আনোয়ার আলী সেখানে সতর্ক। একটা সময় মোহনবাগানে খেলেছেন, সেখান থেকে ইস্ট বেঙ্গলে গেছেন। ইন্ডিয়ান ফুটবল সমর্থকেরা তাকে লুইস ফিগো উপাধি দিয়ে থাকেন অনেক সময়। ইনফ্যাক্ট তার হার্টের ডিজিজের কারণে একবার তাকে এআইএফএফ থেকে নিষিদ্ধই করে দিয়েছিল ফুটবলে। তবে এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে বাংলাদেশের আক্রমণ, মোরসাল, সেখানে ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিম রয়েছেন, সাপোর্টের ঠিক পেছনেই ছিলেন রাকিব, কিন্তু তিনি আটকে গেছেন। দারুণ করছেন রাহিম, দারুণ। ইন্ডিয়ার দিক থেকে আপনি যদি বিবেচনা করেন, হয়তো সামনের দিকে অত বলের সাপ্লাই পাচ্ছেন না, কিন্তু নিচে নেমে এসে বল হোল্ড করা, বলের কাছে যাওয়া, সেগুলো সব কিছুই ঠিকঠাক করছেন ইন্ডিয়ান নাম্বার 9। টিমের হয়ে 16 ম্যাচে একটা গোল রয়েছে এই উড়িষ্যার ফুটবলারের। ভুটানের এগেনস্টে লাস্ট যে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, আনঅফিশিয়াল ফ্রেন্ডলি। সায়ান, আনোয়ার আলী একটু অ্যাডভান্স পজিশনে তিনি আসছেন, আনোয়ারের বাইরে বাড়ানো যে বলটা বিপদ হতেই পারত, এবং আনোয়ার আলী সেই তার স্পেশাল একটা অ্যাট্রিবিউটসই হচ্ছে কি আপনার এই থ্রু বলগুলো। আপনি ফার্স্ট হাফে কিন্তু তাকে এত ওপরে উঠে আসতে দেখেন নাই। বল প্লেইং সেন্টার ব্যাক। সেকেন্ড হাফের প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে বা যাচ্ছে, এবং এই সময়ের ভেতরে ইন্ডিয়ায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ফেরার সুযোগ খুঁজছে। দূর থেকে একটা অ্যাটেম্পট নেওয়ার চেষ্টা, দূর থেকে সারানোর শট মিতুল মারমার হাতে। বাংলাদেশ এই মুহূর্তে নিজেদের অর্ধে বন্দী। জুলফিকার মাহমুদ মিন্টু, আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই বাংলাদেশের করণীয়টা কি?
ব্রেসন ডান দিক থেকে একটা ক্রস, সেখানে ব্রেসন ফাঁকায়। এবং বাংলাদেশ এই মুহূর্তে ঢুকছে, হামজা আছেন সেখানে। হামজার পাসও খুঁজে নিয়েছে আকাশকে। সানান তার ওই অ্যাটেম্পটা ব্লক করেছিলেন শাকিল আহাদ তপু। হামজা আটকে দিয়েছেন। এরপরে মিতুলের কাছে বল, মিতুল আর কোনো ঝুঁকি নেননি, বলটা বাইরে বের করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সেকেন্ড বলটা জেতাটাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেকেন্ড হাফের লম্বা একটা সময় এমনভাবে খেলেছে যে খেলাটা 1-0 গোলে এগিয়ে থাকলে হয়তো 80 মিনিটের পরে দলগুলো খেলে। বাংলাদেশকে খেলতে বাধ্য করেছে ইন্ডিয়া, সেটাও আসলে বলতে হয়। ইন্ডিয়া সেকেন্ড হাফে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করেছে। হামজা চৌধুরী বাঁচিয়েছেন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফেও। ওভারঅল টিম ডিফেন্ডিং এ বাংলাদেশ সলিড ছিল। মাহেশ সিং নিচ থেকে এসে বলের কন্ট্রোলটা নিলেন। ক্লিয়ার করে দিলেন শাহরিয়ার ইমন। তপু কাটিয়ে গেছেন, অনেকটা জায়গা পেয়েছেন। ও একটু ভরকে দিতে চেয়েছিলেন গুরপ্রীত সিং সান্ধুকে। গুরপ্রীত যে খুব বেশি আত্মবিশ্বাসী তেমনটা ঠেকছে না। তবে এ পাশে তপু বর্মন সেখানে কিছুটা ভাগ্যবান যে বলটা ড্রপ খেতে দিয়েও বিপদ ডেকে আনেননি। তবে সেই জায়গায় তপু আসলে যেভাবে এগিয়ে যাচ্ছিলেন, আরেকটু স্পেস, আরেকটু কিন্তু তিনি ভেতরে ঢুকতেই পারতেন। চমকে দিয়েছিলেন নিঃসন্দেহে। সারানকে টপকে গেলেন, এরপর কিছুটা স্পেস তৈরি হলো। ইস্ট বেঙ্গলের ফুটবলার, তবে তার আগে গোলের সুযোগ বাংলাদেশ পাচ্ছে কিনা, এবং এখানে একটা হ্যান্ডবলের আবেদন করা হচ্ছে, অর্থাৎ পেনাল্টির আবেদন হয়েছে, যদিও রেফারি বলছেন নো চান্স। রাকিব যেভাবে আবেদনটা করছেন তাতে মনে হচ্ছে তিনি স্পষ্ট দেখেছেন। সৌমিত সোম বলছেন দেখার বিষয়, রিপ্লেটা আমরা দেখতে চাই যে কি ঘটেছিল সেখানে। শাহরিয়ার ইমন তিনি ওইখান থেকে ক্রসটা করলেন, যেটা গিয়ে ঠেকলো ওখানে, এবং ঠিক পেছন থেকে যে হেডটা এসেছিল সম্ভবত সন্দেশ জিঙ্গানের হাতে কিছুটা লেগেছিল। মানে হামজা তো আসলে মাঠের সবখানেই আছে, সে কারণে হামজার নামটাই বারবার চলে আসে। শাহরিয়ার ইমন তিনি প্রেস করছেন, বিপদ হবে কিনা। ফয়সাল আহমেদ ফাহিমও ছিলেন সেখানে। গুরপ্রীতের একটা মিস্টেক বাংলাদেশের লিডটাকে 2-0 করে দিতে পারত। এবার সেই জায়গায় রেফারির ডিসিশন বাংলাদেশের ফেভারে এসেছে, কারণ ফাউল করা হয়েছে একটা। লাল রিন্দিকা তিনি ফাউলটা করলেন, কোনই মতো মেরেছেন। জুলিয়ার তপুকে। বাংলাদেশের অ্যাপ্রোচটায় পরিবর্তন দেখা যাচ্ছে। বাংলাদেশ সময়টা কি করে অতিবাহিত করতে হয় সেটা বোধহয় শিখছে। দেখুন সমিত সোম বাংলাদেশে আসার পর যখন তিনি নখ কামড়াচ্ছেন বাংলাদেশের সমর্থকেরা, শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরেও নিশ্চয়ই। মিতুল মার্মা এগিয়ে গেছেন, বলটা লুফে নিয়েছেন, তাতেই গ্যালারিতে ওই গর্জন। এখন পর্যন্ত বাংলাদেশের গোল দুর্গটা ভালোভাবেই সামলেছেন মাহেশ সিং। তার সেই শট, ফ্লাইটটা জাজ করেছিলেন মিতুল মার্মা, সুযোগ দেননি এডমুন্ড লাল রিন্দিকাকে, যিনি গেলবারের আই লিগের টপ প্লেয়ার হয়েছিলেন। 5টা গোল, 5টা অ্যাসিস্ট, সে কারণে আই লিগ থেকে তাকে ইস্ট বেঙ্গল নিয়ে নেয়। ইন্ডিয়া আরো একটা অ্যাটাক তারা করতে চায়। তাজ, সোহেল, সমিত সোম, রাকিব, টার্গেট কোথায়? বলটা হোল্ড করা সম্ভবত ইমন আছেন সেখানে। কর্নার ফ্ল্যাগ হয়তো তার ঠিকানা, এবং সেই জায়গায় ভালো করেছেন ইমন। থ্রোয়িং বাংলাদেশের ফেভারে। বাংলাদেশ শেষ দিকে এসে শুধু ডিফেন্ডিং করে না, সেই অ্যাটাকিং অ্যাপ্রোচটাও আছে এই বাংলাদেশের। যে সাতটা পেয়েছেন হামজা ভুটানকে হারিয়ে, তবে প্রতিযোগিতামূলক ম্যাচে হামজারও এখনো জয়ের দেখা পাওয়া হয়নি। বলটা একরকম বিলিয়ে দেওয়া হলো গুরপ্রীত সিং সান্ধুকে, এবং সেখান থেকেই আক্রমণে ইন্ডিয়া
আন্ডার প্রেসারে ভালো হেড করেছিলেন সেখানে তপু। বলটা বাংলাদেশে ক্লিয়ার করতে হবে। একটা শেষ চেষ্টা ইন্ডিয়ার। শাহরিয়ার ইমন শেষ পর্যন্ত সেখানে বলটা ক্লিয়ার করার সুযোগ পেলেন, কারণ তার আগে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন সোহেল রানা। আনোয়ার আলী, হামজা চৌধুরী, একেবারে শেষ দিকে ম্যাচ। প্রিজন ক্রস হয়েছে, তারপর সেটা ক্লিয়ার করছে বাংলাদেশ। কোনো কথা হবে না এখন বাংলাদেশের, বল এলেই খালি ক্লিয়ারেন্স, সেটাই করতে হবে। 6 মিনিট অ্যাডেড টাইমের, সেটাও শেষ। আরো খানিকটা মিনিট খানেক হয়তো মিলবে। সন্দেশ সিংহান, তিনি লাফিয়ে উঠেছেন। মিতুল মার্মা, তার হাত ফসকে যায়নি শেষ পর্যন্ত। মিতুলই তো বাংলাদেশ। বেঁচে গেছে বাংলাদেশ, বেঁচে গেছেন মিতুল। আন্ডার প্রেসারে বল যখন তার দিকে গেল, একবার হাত ফসকে গিয়েছিল, দ্বিতীয় দফায় জীবন ফিরে পেয়েছেন। আর যে অ্যাডিশনাল টাইমের 6 মিনিট, সেটাও পেরিয়ে গেছে। এখন সেই যোগ করার সময় চলছে মাঠে। আর বাংলাদেশ ঐতিহাসিক এক জয়ের দ্বার প্রান্তে। যে জয়টা এই মাঠেই সবশেষ বাংলাদেশের এসেছিল 2003-এর সাফের সেমিফাইনালে, একটা গোল্ডেন গোলে। এরপর বাংলাদেশ বারবার কাছে গিয়েছে, কিন্তু শেষে গিয়ে আর পারেনি। এবারও বাংলাদেশ খুব কাছাকাছি। সমিত সোম, দারুণ। রাকিব, ফাহিম, একেবারে শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিম শেষ মুহূর্তে টাচে রাহুল বেকে বাঁচিয়ে দিয়েছেন ভারতকে। আর একটা শেষ অ্যাটাক করতে চায় ইন্ডিয়া। হামজা চৌধুরী, তাজউদ্দিন, তাজের লং বল, উদ্দেশ্য রাকিব, উদ্দেশ্য হওয়ার কথা কর্নার ফ্ল্যাগ। শাহরিয়ার ইমন, একদমই তাই, কর্নার ফ্ল্যাগের কাছাকাছি, বলটা হোল্ড করার সর্বোচ্চ চেষ্টায়। এবং তারপর রাকিবের চেষ্টা, গোল কিক ইন্ডিয়ার। এবং হাভিয়ার কাবরেরা, তিনি যে ফোর্থ অফিশিয়ালের কাছে যাচ্ছেন এবং বাংলাদেশের 22 বছরের অপেক্ষার মতন হলো এই জাতীয় স্টেডিয়ামে ইন্ডিয়াকে 1-0 গোলে হারিয়ে 2003 ফিরে এলো 2025-এ। বাংলাদেশের কাছে এখন আর অপরাজেয় নয় টিম ইন্ডিয়া, এবং এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশের প্রথম জয়। চোখের কান্না। এই মৌসুম দেখেছেন বাংলাদেশের সবশেষ জয়টাও, আর 23 বছর তাকে অপেক্ষা করতে হলো আরও একটা জয়ের জন্য। অবশেষে গেরো খুললো, হামজা চৌধুরীতে খুললো, মোরসালিনে খুললো, সমিত সোমে খুললো। বাংলাদেশ বছরের শেষটা করলো একটা জয় দিয়ে। লোকে বলে সব ভালো যার, শেষ ভালো তার। শেষটা নিদেন পক্ষে ভালো হলো বাংলাদেশের। অবশেষে জিতলো বাংলাদেশ। এই বাংলাদেশ আর্লি লিডটা নিতে পারে। এই বাংলাদেশ আর প্রতি ম্যাচে শেষে এসে গোল কনসিড করে না। এই বাংলাদেশ ম্যাচের কন্ট্রোলটা রাখতে পারে। তাই তো এই বাংলাদেশে এত এত সমর্থকরা নতুন দিনের স্বপ্ন দেখে। অ্যাট লাস্ট, অ্যাট লং লাস্ট, বাংলাদেশ ভারতের বিপক্ষে মাঠ ছাড়ছে সিনা চওড়া করে, মুখে হাসি নিয়ে। কেউ কেউ কেঁদে, কারণ মোরসালিন জানেন এই গোল ইতিহাসে ঢুকে গেছে এখনই। জামালের মুখে তবুও হাসি, এই দলের অধিনায়ক তিনি। আর হামজাকে কোলে তুলেই রাখতে চাইবেন সবাই, হাভিয়ার কাবরেরা চাইবেন বুকে জড়িয়ে রাখতে। হামজা চৌধুরী, শুধু তাকে আপনি স্কোর শিটটায় পাবেন না, এছাড়া পুরো ম্যাচেই পুরো মাঠে যখন যেখানে যেভাবে হামজাকে দরকার ছিল তিনি তখন সেখানে সেভাবেই ছিলেন। এত বছরের অপেক্ষার, এত লম্বা সময়ের, বাংলাদেশ ইন্ডিয়াকেও হারায়। বাংলাদেশ ইন্ডিয়াকেও হারাতে পারে। এই ইন্ডিয়ার বাংলাদেশের কাছে অপরাজেয় নয়। গ্রুপ সির স্ট্যান্ডিং যা দাঁড়ালো, হংকং চায়না 11 পয়েন্ট তাদের, সিঙ্গাপুরের 8, বাংলাদেশের 5। যে পয়েন্টগুলো হয়তো আফসোসের কারণেই হবে, কারণ বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, 2টা ম্যাচ ড্র করেছে, 2টা ম্যাচ হেরেছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে, এবং বাংলাদেশের এই নতুন বাংলাদেশের জন্য শুভকামনা। বছরটা বাংলাদেশ শেষ করলো
জয় দিয়েই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.